গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অন্য ঘরে অন্য স্বর। অত্যন্ত চমৎকার একটি গল্প, কিন্তু সামান্য কিছু অ্যাডাল্ট কন্টেন্ট আছে। এটা একটু জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে নিলাম। শুরু করছি আখতারুজ্জামান ইলিয়াসের অন্য ঘরে অন্য স্বর। আমা পানে চাও, ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। শীতকালের জুড়িয়ে যাওয়া পদ্মা নদীতে কোন চরের কুল গাছ থেকে ঝরে পড়ছিল আধ পাকা কুল। সেই শব্দের চোখ মেললে প্রদীপের ঘুমের পাতলা স্বরের উপর টুপটাপ ঝরে পড়ে পিসিমার মৃদুস্বরে গাইতে থাকা গানের কথা। প্রদীপের ঘুম ভেঙে যায়। তখন মনে পড়ে অনেক রাত্রি পর্যন্ত তার ঘুম হয়নি। এপাশ ওপাশ করতে করতে এই তো আধ ঘন্টা হয়নি সে ঘুমিয়েছে। ঘুমিয়েছিল সারাটা বিকাল জুড়ে, তাই রাত্রে শুয়ে শুয়ে ঘুম আর আসে না। এর আগের রাত্রি গোটাটাই কেটেছে জেগে। ইদ্রিসের ঘরে বসে গল্প করতে করতে একবার বড্ড ঘুম পাচ্ছিল তার। ইদ্রিস বাড়তিনেক চা করে খাওয়ালো। সকালবেলা এদিক ওদিক ঘুরে গুলিস্তান থেকে বাস ধরে প্রদীপ এসেছে নারায়ণগঞ্জ। ফের নারায়ণগঞ্জে খানিকটা ঘোরা হলো একা একা। লঞ্চে এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে বেলা 11টা হয়ে গেল। তখন ইচ্ছে করে শহরটা ঘুরে দেখলে হতো। শহর সেরকমই আছে। রাস্তা বলতে গেলে একটাই। 12-13 বছর আগে 16-17 বছর বয়সে যেমন দেখেছিল ঠিক তেমনি রাস্তা। রাস্তার দুই দিকে কোনো কোনো মাঠে কি অফিসের সামনে খালি জায়গায় এখনো নোংরা বস্তি। বস্তিগুলো আগে ছিল না। বস্তির কালো ন্যাংটা ছেলে মেয়ে চলন্ত রিকশার বস্তা থেকে গড়িয়ে পড়া আটা তুলে নিচ্ছে হাতের তেলোয়। নাকের কালচে নোনতা সিকনি সহযোগে তাই গিলছে গোগ্রাসে। এরকম দৃশ্য আগে কেবল বড় বড় শহরেই কল্পনা করা যেত। তবে কি এদের সবেধন নীলমণি ঢাকা শহর এক্সটেন্ড করতে করতে বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী অতিক্রম করে যাবে? আড়তে ননিদা নেই, তাকে নতুন দেখে সবাই তৎপর হয়ে উঠবে এই ভেবে প্রদীপের বাঁধো বাঁধো ঠেক ছিল। কিন্তু তেমন কিছুই হলো না। একজন কর্মচারী বলল, বাবু নাই। প্রদীপের কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগ দেখেই বোঝা যায় ব্যাগের ভেতর কাপড় চোপড়, টুথব্রাশ, শেভিং রেজার, দু একটা বই। সেই কর্মচারী শালা তবু বাবু নাই এই মৃত ভাষণের পর অখণ্ড মনোযোগের সঙ্গে মাথা নিচু করে হিসাব মেলায়। প্রদীপ ভাবছে, তবে একবার ননিদার বাড়িতেই বরং যাই। এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ালো আড়তের সামনে। রিক্সা থামতে না থামতেই লাফিয়ে নেমে পড়ে 18-19 বছরের দুটো ছেলে। না, একজনের বোধহয় আরো কম। গোফরেখা দেখে মনে হয় জল খেয়ে মুখ মোছেনি বলে পাতলা সর পড়ে রয়েছে। ওরা ঢুকতেই তোলপাড় হয়ে যায়। হিসাব মেলানো স্বল্পবাক কর্মচারী গদি থেকে উঠে দাঁড়ালো। আসেন আসেন, বসেন। নাই, বাবু একটু এসডি সাহেবের অফিস গেছে, অক্ষণ আইব, বসেন। গোফে জলের রেখা ছেলেটি বলে, বৈশা লাভ, কখন আসে কিছু ঠিক আছে? আমি লোক পাঠাই, বাবু রেডাই কেন, আপনারও কথা কইয়া গেছে, বসেন। তখন সে নেপাল নেপাল বলে আর্তস্বরে চিৎকার করে এবং নেপাল এলে তাকে পাঠিয়ে দেয় এসডিওর অফিসে। নেপাল চন্দ্রের সঙ্গে কথা বলতে বলতে ক্যাশ বাক্সের আড়াল থেকে ডানহিল সিগারেটের প্যাকেট এগিয়ে ধরে মুখটা ফাঁক করে দাঁড়িয়ে থাকে। ছোকরা দুটোরই চুল খুব লম্বা এবং ফাঁপানো, দীর্ঘ জুলফি। একটা জাপাটা গোফ আর জুলফির সীমা নির্ধারণ করা বেশ কঠিন কাজ। আরেকটার গোফ এখনো বলতে গজায়নি। দুজনেরই বেল বটম প্যান্ট। একটার প্যান্ট নীল রঙের, সামনে পেছনে জোড়া জোড়া পকেট। তার পরনে কারুকাজ করা গলা উঁচু পাঞ্জাবি। গোফওয়ালার অজস্র বোতাম খচিত, পকেটে ফ্ল্যাপ, পুরো কাপড়ের শার্ট ও খয়েরি রঙের সিনথেটিক কাপড়ের প্যান্ট। কথাবার্তা যাই বলুক, বাঙাল ছোকরাদের কাপড়ের খুব বাহার। প্রদীপ বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। প্রদীপের দিকে একবার তাকিয়ে সেই কর্মচারী বলল, বসেন, বাবু আইব। অনেক উঁচুতে কাঠের সিলিং, চারদিকে টিনের বেড়া, বেশ মজবুত টিন। টিনের সঙ্গেই কি কায়দা করে কাঠের তাক ঝোলানো হয়েছে। তাকে গণেশের ছোট মূর্তি, ক্যালেন্ডারেও গণেশ। গণেশের নিচে কলকাতার কোন ইন্ডেন্টিং ফার্মের নাম ঠিকানা। এখানকার হার্ডওয়্যার ফার্মের নাম লেখা ক্যালেন্ডারে রবীন্দ্রনাথের ছবি। ছবি তো খুব একটা দিয়ে রেখেছে, জানে নাকি কার ছবি? আরেকদিকে দামি ফ্রেমে বাঁধানো শেখ মুজিবুর রহমান, মাঝামাঝি বাঁশের বেড়া, তার ওপারে মশলার আড়ত।
এই ঘরের গন্ধ খুব ভারী। মাঝে মাঝে মিষ্টি ঝাঁঝালো গন্ধওয়ালা বাতাস এসে ঠাস বুননে এই গন্ধকে এলোমেলো করে দিচ্ছে। 15 মিনিটের মধ্যেই ননিদা এলো। আরে কামাল ভাই, আইসো? আমি একটু এসডি সাহেবের অফিসে গেছিলাম। কখন আইসো? ননিদা প্রদীপকে খেয়ালই করেনি। আমি কই আমাগো আইতে কইয়া ননিদা কাইটা পড়ল। কামালের কথায় ননিদা হাহা করে উঠে। কি যে কও, কি যে কও? আমি কই তোমরা ব্যস্ত মানুষ, কনফারেন্স লয়ে দৌড়াদৌড়ি করো, কখন আইতে পারো কিছু ঠিক আছে নি? প্রদীপের দিকে চোখ পড়তেই ননিদা অবাক হয়ে গেল। আরে তুই তুই কখন আইলি? একই নিঃশ্বাসে ননিদা ফের ওদের দিকে তাকায়। কামাল, তোমরা চা খাও। তারপর নেপাল চন্দ্রকে ধমকায়, চা না দিয়ে আমারে ডাকতে গেলি? নেপাল চন্দ্রের হাতে 10 টাকা গুঁজে দিয়ে একই সুরে বলে, অন্নপূর্ণা থেকে রসমালাই নিয়ে আয়। দুপুরবেলা রোদে দাঁড়িয়ে টিউবওয়েলের জলে স্নান করে বেগুন ভাজা, পাবদা মাছের দো পেঁয়াজি, আলু বেগুন, ট্যাংরা মাছের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা পাতুরি, নতুন আলু দিয়ে রাধা কই মাছের ঝোল, আলু কপির ডালনা ও ঘন করে রাধা মুগের ডাল দিয়ে পেট ভরে ভাত খেয়ে আর নড়াচড়া করা যায় না। বাঙালরা শালা এখনো এত খায়। বারান্দায় রোদে পিঠ দিয়ে বসে বৌদির সঙ্গে গল্প করতে করতে প্রদীপের খালি হাই উঠতে লাগলো। কলকাতার গল্প শুনতে বৌদির খুব শখ। গোলমালের সময় সবাই পালালো কলকাতা, আর ননিদা গেল আগরতলা। এই জন্য বৌদির আক্ষেপের আর শেষ নেই। বারান্দার রোদে বড়ি দিতে এসে পিসিমা ধমক দিল প্রদীপকে, খালি হাই তোলস, জানা আমার ঘরে গিয়ে গড়াই এল। তো একবার গড়াতেই 6:30 পার হয়ে গেল। রাত্রে খাওয়ার পর গল্প করতে করতে ননিদা বলল, কিসের বিজনেস, এই দেশে কেটে থাকি, বিজনেস একটু যদি ভালো হইছে তো চান্দা লইয়া লইয়া ব্যাগটি পয়সা খসা লিব। এই তো একখান টাউন, আধা ঘন্টা হাইটা গেলে এই মাথা ওই মাথা ফালা ফালা করে ফালান যায়। আর দেখ, সপ্তাহের মধ্যে 3খান 4খান কনফারেন্স, সম্মেলন, সমাবেশ লাগাই রইছে। পয়সা আদায়ের ফন্দি, বুঝলি না? এই ভাই আইবো, ওই ভাই আইবো, বাপে আইবো, বন্ধু আইবো, আর কি। সারো মাল পানি সারো। কলকাতাতে তো এরাই, এদেরই রাজত্ব ওখানে। তবে এখানে সবই বড় খোলাখুলি, কোনো রাখো ঢাকো নেই। এরা অবশ্য শিখবে একটু ভদ্রভাবে চুরি ডাকাতি করা, মানুষ মারা। এখানকার বাঙালিরাও শিখবে, একটা জেনারেশন অন্তত যাক, ঠিক শিখে নেবে। ইদ্রিসও কাল সারা রাত ধরে এসব নিয়েই বকবক করল। গোলমালের সময় ইদ্রিস কলকাতা গিয়েছিল, তখন থেকেই প্রদীপের সঙ্গে আলাপ। লোকটা বড় বকবক করে, বেশ তোতলা। ম, ব, ল, র এইসব অক্ষর দিয়ে শুরু কোনো শব্দ বলতে চোখে জল এসে পড়ে। তবু শালা যা কথা বলে, তোতলা না হলে ওই সময়ের মধ্যে আরো কয়েক হাজার শব্দ নামিয়ে ফেলত। বৌদি বলল, ইন্ডিয়ায় কিছুই করলা না, আত্মীয় স্বজন বাড়িঘর বানাইয়া জমায়া বইলা, তোমরা লড়াইব কেডা? প্রদীপ একটু নিচের দিকে তাকায়। ওরাও সব কলকাতার স্থায়ী বাসিন্দা। আরে যাই কইলি যাওন যায় না? ননিদা হাই তুলতে তুলতে কথা বললে সে শব্দগুলো খুব জোরে জোরে উচ্চারিত হয়। ইন্ডিয়া গেলে ব্যবসা বাণিজ্য হইব, ইন্ডিয়া গিয়ে খাইবা কি? বৌদি এবার সোজা হয়ে বসে, তো এখানে খালি খাওয়া দাওয়া আর ঘুম পারো, মাইয়া গো পার করতে হইব না? মাইয়ারে কলেজে পাঠাইতে পারি না, বিয়া দিবা কেমনে? তারপর প্রদীপের দিকে তাকিয়ে বৌদি অভিযোগ করে, গোলমালের আগে ম্যাট্রিক পাশ করলো, তখন তোমার দাদাই কয়, না পাকিস্তানে ভর্তি করুম না, কলকাতায় পাঠাইয়া দিই, দিদির বাড়ি থাইকা কলেজে পড়ব। 9টা মাস আগরতলা থাকলাম, দিদি না, জামাই বাবু না, কেউ ছায়াও দেখলাম না। পাকিস্তান তো গেল গিয়া, দেশে আইয়া কলেজে ভর্তিও তো হইল, কি হইল? টেকাগুলা নদাহুদি জলে ভাসাইলা। পোলার বয়সের স্যামরাগুলিরে তো আজ করো, আবার হেইগুলির ডরে মাইয়া বাড়াইতে পারে না, আর কলেজ যাইতে পারবো? ননিদার মেয়ের কলেজে যাওয়ার অসুবিধাগুলো দুপুরবেলায় বিস্তৃত শোনা হয়েছে। ননিদা হাই তুলতে শুরু করলে সবাই গল্প শেষ করে শুতে গেল। প্রদীপের শোবার ব্যবস্থা হলো পুরনো দালানে। পুরনো দালানে 3টে ঘর, একটা পিসিমার, মাঝখানটা ভাড়ার ঘর, এর পরের ঘর ননিদার ছেলে অমিত, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, সে থাকে। অমিত ঢাকার বাইরে গেছে ক্রিকেট খেলতে। প্রদীপের শোবার ব্যবস্থা হলো অমিতের বিছানায়। নতুন দালানে ননিদা, বৌদি, ননিদার কলেজে ভর্তি হওয়া কিন্তু না যেতে পারা মেয়ে ইন্দিরা, ক্লাস 8-এ 2বার ফেল করা ছেলে প্রবীর, ক্লাস 5-এ পড়া মন্দিরা
এবং সবচেয়ে ছোট মেয়ে মীনাক্ষী থাকে। এই নতুন দালান তৈরি হওয়ায় পুরনোটা আড়ালে পড়ে গেছে। তা বয়সে বয়সে পিসিমাও একটু আড়াল। পিসিমা এখানেই থাকে। ফর্সা চাদর পেতে দিয়ে গেছে বৌদি, নতুন কাঁচা মশারি টাঙানো। শীতের সারা বিকাল ঘুমিয়ে উঠে চারদিকে বড় ফিনফিনে ঠেকছিল। তার রেশ এখনো কাটেনি। চাঁদ ওঠা টাইপের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদের সোনার বাংলায় ঘরের ভেতরও চাঁদ ওঠে নাকি? মশারির ফাঁক দিয়ে হাওয়া এসে লাগে। ধোয়া চাদরের জলে ধোয়া ও রোদে পড়া সাবানের গন্ধে গলা শুকিয়ে যায়। মাথার কাছে জানলাটা খোলা। জানলার নিচে বারান্দা। পিসিমার ঘরেও বারান্দার দিকের জানলা খোলা। সেখান থেকে পিসিমার জেগে থাকবার ধ্বনি কানে আসে। শীতের রাতেও ঘরের দরজা জানলা খুলে ঘুমানো এই অভ্যাস ছিল বাবার। ঠাকুরদারও নাকি ছিল, নইলে ভাই বোন দুজনেই এই অভ্যাস রপ্ত করল কোত্থেকে? পিসিমা বাবার মতোই বড় জেদি। বাবা বাড়িঘর ছেড়ে চলে যায়নি, গলায় ক্যান্সার হয়ে মারা গেল। তবু অনেকদিন পর্যন্ত কথা বলতো জোরে জোরে। একা একা থাকলে সন্ধ্যাবেলা রুগ্ন কণ্ঠে কীর্তন গাইত। অসুখ খুব বাড়াবাড়ি হয়ে পড়লে মেজদা এসেই পিসিমাকে ধরেই রাজি করিয়ে বাবাকে কলকাতা নিয়ে গিয়েছিল। সে একটা সময় গেছে প্রদীপের। রাতে বাবার সঙ্গে হাসপাতালে থাকা, সারাদিন পায়ে হাত বুলিয়ে দেয়া, একটু ভয় পেলে নার্স ডেকে আনা, বাবাকে পায়খানা পেচ্ছাপ করানো, দিনরাত জুড়ে এক নাগাড় জড়াজড়ি লেপটালেপটি। বাবার মৃত্যুর পর ঝামেলা হয়েছিল আরো বেশি। শ্লথ গতি রক্তের স্রোত উজানে বয় না ভাটায়, কিসের অনুকূলে ও কাদের প্রতিকূলে কিছুই ঠাহর করা যায়নি। বাবার মৃত্যুর পরেরকার সেই আড়ষ্ট বুকের খরা স্মৃতিতে প্রদীপের বড় তেষ্টা পায়। সে তখন বিছানা থেকে উঠে অমিতের পড়ার টেবিলে পিরিচ দিয়ে ঢাকা গ্লাস ভরা জল ঢকঢক খেয়ে শুয়ে পড়ে। কিন্তু এবার শুয়েছে ধপাস করে। গুছিয়ে না শোবার ফলে বালিশটা সরে গেল একটু। বালিশের পাশে কাঁধের নিচে উঁচু হয়ে থাকা একটা বস্তু তার শরীরে অস্বস্তি ঘটায়। ভালো করে লেপ টেনে নেওয়ার পরও রেহাই পাওয়া যায় না। কখনো কাঁধের নিচে, একটু সরে এলে শিরদাঁড়ার নিচে সেই বস্তু কেবল আস্তে করে ভোতা ভোতা খোঁচা দেয়। একবার মনে হলো শরীরের ভেতরেরই কোনো রোগ একটি চারকোনা মাংসের জীব হয়ে একাত ওকাত করছে। কিন্তু ব্যাপারটা ভেতরের নয়। প্রদীপ উঠে বসে বিছানা হাতড়াল। বালিশের ধার ঘেঁষে চাদরের নিচে তোশকের নিচে হাতড়ে দেখল টিউমার জাতীয় কিছু নয়, পাতলা একটা বই কুকড়ে পড়ে রয়েছে তোশকের নিচে। জানলা দিয়ে বাইরের আলো এসে পড়েছে বালিশের উপর। ফের শুয়ে স্তিমিত আলোতে চোখের সামনে বইটা মেলে ধরলে নীল রঙের আর্ট পেপারের উপর একটি মেয়ে মানুষের ছবি স্পষ্ট হয়ে ওঠে। এক হাতে তার বেঢপ বড় গোলাপি রঙের ব্রামুক্ত স্তনজোড়া মেলে ধরে রূপসী আরেক হাতে তার পেটিকোট সামলাতে ব্যস্ত। পেটিকোটের দড়ি ছিঁড়ে গেছে। পেটিকোট অনেকটা নিচে নেমে যাওয়ায় ফাঁপা থামের মতো উরু বেশ খানিকটা দেখা যায়। কিন্তু আশ্চর্য কোন নিয়মে পেটিকোটের কোমর থেকে ঝোলানো ছেঁড়া এক টুকরা ন্যাকড়ার কল্যাণে তার যোনি অদৃশ্য। সবুজ ও গোলাপি রঙের মহিলার পেটিকোটের রং হলদে, কিন্তু কাপড়ের ভাঁজ টাজ বোঝবার জন্য কোথাও কোথাও খয়েরি রং ব্যবহার করা হয়েছে। ফলে ভাঁজ স্পষ্ট হয়নি। বহুবর্ণ একটি পেটিকোট সেলাই করা হয়েছে। জানলার কাছে তুলে ধরলে উপরের লেখা পড়া যায়, জল ভরা তালশ্বাস। নিচে ব্র্যাকেটে লেখা, নাজমা ভাবির প্রেমের শ্বাস। শেষ মলাট একেবারে সাদা। আদ্যপান্ত প্রত্যেকটি পৃষ্ঠার তীরে দুটো ছিদ্র থেকে বোঝা যায় বইটি পিন দিয়ে বন্ধ করা ছিল। শ্রীমান অমিত কুমারের নিয়মিত ব্যবহারের ফলে পাতাগুলো মলিন। এই অল্প আলোতে ভেতরের লেখা পড়া যায় না। এই বইতে আরো গোটা তিনেক ছবি আছে। ৮-১০ পৃষ্ঠা পরপর একটা করে ছবি। এগুলো কালো সাদা, কালি ঠিক মতো পড়েনি বলে অস্পষ্ট। এক একটি ছবিতে এক এক জোড়া পুরুষ ও মহিলা বেশ জটিল ও অস্বাভাবিক ভঙ্গিতে যৌন সঙ্গম করে। আলো থাকলে হয়তো আরো স্পষ্ট বোঝা যেত। যাই হোক, এইসব দেখে প্রদীপ বেশ কাম বোধ করল। হয় এই কামের বেগে, কিংবা দুপুরবেলা ওই মাস্তান টাইপের ছোকরা দুটো দেখার পর সলিড কিছু পাওয়া গেল, এই শিহরণে তার সর্বাঙ্গে ছোট ছোট ইট পাটকেল ছিটকে পড়ে। আলো জেলে বইটা পড়ে ফেলবে। পড়তে পড়তে বইটা ঠিক ঠিক ব্যবহার করা দরকার। প্রদীপ তাই আলো জ্বালবে বলে নিচে নামবার পথে বিছানায় উঠে বসল। উঠে বসল তো নামবে বলেই, কিন্তু নামবার চেষ্টা না করে ভুল করে সে লেপটাকে আরো জড়িয়ে নিল। এর ফলে হলো কি, বিছানা থেকে নেমে আলোটা যে জ্বালাবে সেই শক্তিটুকু আর রইল না। ঘাড়ের উপর খানিকটা ফাঁক রয়ে গেছে সেদিন থেকে, সরু শীষের মতো ঠান্ডা ঢোকে।
পেট পিঠ উরুর ওম ও হিমমেশে লেপের ভিতর কি প্রতিক্রিয়া ঘটায় প্রদীপের একটু ঘুম পায়। ফের ইচ্ছে করে নেমে আলো জ্বেলে পর্নোগ্রাফিটা পড়ে ফেলি। এরকম দ্বিধার মধ্যে দুলতে দুলতে সে শুয়ে পড়ল। তারপর শীতের থিতিয়ে পড়া পদ্মায় কোন চরের কুলগাছ থেকে আধ পাকা কুল ঝরে পড়লে সে বিছানায় উঠে বসে। স্বপ্নের রেশ ঘুমের রেশ কেটে গেলে বারান্দার আলো বোঝা যায়। পিসিমার গুনগুন করার ধ্বনি আস্তে আস্তে শব্দ ও সুরে বেজে উঠে। চাচের কেশের চিকন চূড়া সে কেন বুকের মাঝে। পিসিমার গলা এত মিষ্টি, কই কথা বলার সময় তো বোঝা যায় না। সিন্দুকের দাগ আছে সর্বদাই, মোরা হলে মরি লাজে। এই লাইনটা গাইবার সময় পিসিমা অনেক কারুকাজ বাদ দিয়ে দিল। সিন্দুকের দাগ দুবার বলল না, কিংবা এই কথাটার পর বধূ হে বলল না। তবু পিসিমার গান ঠিকঠাক গেঁথে যাচ্ছে। যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো, সখী গো যদি গোকুলচন্দ্র, এক গান শেষ হতে না হতেই পিসিমা উঠতে যাচ্ছে অন্য গানে। জীবন আমার বিফলে গেল, জীবন আমার বিফলে গেল, কোনো কাজেই লাগলো না গো, জীবন আমার বিফলে গেল গোকুলচন্দ্র। পিসিমার গলা বড় ওঠানামা করে, কখনো কখনো কোনো ধ্বনি কানে আসে না। এসব উঁচু নিচু শব্দমালা প্রদীপের চোখে টুপটাপ ঝরে পড়লে চোখ জোড়া হঠাৎ খুব বড় ও টাটকা মনে হয়। তার শরীর খুব হালকা ঠেকে। পদ্মার জলরাশিতে ভাসমান বাতাবি নেবুর খোসার মতো প্রদীপ কেবল টালমাল করে। এরকম হলে ঘরে থাকা বড় অসুবিধা হয়। দরজার ছিটকিনি খুলে সে তাই বারান্দায় এসে দাঁড়ালো। না, বাইরে চাঁদ নেই। বারান্দায় বাল্বের আলো শীতে একটু রোগা। কুয়াশায় ঝাপসা উঠান। উঠানের ওপারে নতুন দালানে ইচ্ছে করলে লঞ্চের কিংবা জাহাজের, কিংবা আরো ইচ্ছে করলে তিমি মাছের আকৃতি নিয়ে আসা যায়। কিন্তু পিসিমার গান তখন কুয়াশার স্রোতে ঢেউয়ে অস্পষ্ট ও অপরিচিত কোনো মাছের মতো ঘাই দিয়ে বেড়ায়। বারান্দায় দাঁড়িয়ে সেই মাছের ঘাই দেখতে বড় ভালো লাগছে প্রদীপের। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে যাইব যোগিনী হয়ে। হঠাৎ করে গান থেমে গেলে তার ঘরের দরজা খুলে বেরিয়ে আসে পিসিমা। প্রদীপ, বারান্দায় খাড়ায় তুই কি করিস বাবা? তোর শীত করে না? প্রদীপ কিছুই না বলে পিসিমার দিকে তাকিয়ে থাকে। পিসিমা বলে, আয় আমার ঘরে আয়। পিসিমার ঘরে ধূপধুনো ও কর্পূরের গন্ধ। তোর ঘুম নাই? রাইতে হেনে খাড়াই দিছস? মন খারাপ করছে? না পিসিমা, ঘুম আসছে না। কেন ঘুম আসে না কেন? দুপুরে খুব ঘুমিয়েছি তো। কই ঘুমাইলি? তোর বাপ এরে দেখছি যখন খুশি ঘুমাইতে পারত, আবার মন হইলে বিছানা সাইরে উঠা পড়ছে। তারপর পিসিমা ফের বলে, তুই কয়দিন থাকবি না, না কাইলে আবার কলকাতা ছুটবি? না পিসিমা, পরশু যাব। আগরতলা যাব পরশু। আগরতলায় কাজকর্ম যদি ঠিকঠাক চলে তো দুদিন পর যাব শিলং। কয়েকটা দিন ডিব্রুগড় গৌহাটি এদিক ওদিক করে তারপর কলকাতা। খালি ঘুরে ঘুরে জনম কাটাস। এই না ননি কইল তুই কয়দিন আগে দিল্লি আগ্রা বেড়ায় আসছস। প্রদীপ কাজের নাম করি অবশ্য ঘুরে। বাবা মারা গেলে মেজদা অনেক খেটে খুঁটে এখানকার ব্যবসার একটা অংশ গুটিয়ে নিয়ে গেল। বাবার কন্ট্রাক্টরই ছিল, সেটা রাখা যায়নি। ভুসিমালের আড়ত, মশলাপাতির আড়ত, আগরতলায় কাপড়ের দোকান, কিছু ইন্ডেন্টিং, এইসব করে বর্দা মির্জার সংসার চলে। তার নিজেরও দিব্যি চলে যাচ্ছে। আর এ মাথা ও মাথা ঘোরাঘুরি এসব কেউ গুছিয়ে দেয়নি তার উপর। এক নাগাড়ে বেশি দিন কোথাও থাকলে তার অস্বস্তি লাগে। এখন এমন হয়েছে যে কোথাও গেলে পরিচিত লোকজন দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, প্রদীপ যাচ্ছ কবে? আগরতলা এবার না গেলেও চলত। প্রদীপ নিজেই বলল, মেজদা, আগরতলার অ্যাকাউন্টস খুব ক্লিয়ার নেই, আমি নিজেই বরং একবার যাই। এবার বাংলাদেশ হয়ে যাব, এই চান্সে দেশটা দেখা হবে। পিসিমা বলে, তোর খিদা লাগে না রে? রাইতে পেট ভরে খাইলি না কেন? না পিসিমা, অনেক খেয়েছি। অনেক খাইছস? আমি দেখি নাই না? জোয়ান মরদ হইছিস একখান, খাইবি পক্ষীর আদার, খিদা লাগবো না? তারপর পিসিমা মগ্নস্বরে গুনগুন করতে শুরু করে। ঘরের এদিকে ছোট কাঠের সিংহাসনে শালগ্রাম শিলা, সেদিকে দেখতে দেখতে পিসিমা প্রদীপের দিকে কোনো মনোযোগ দেয় না। কিন্তু তার গুঞ্জন ভালো করে শুনলে বোঝা যায় পিসিমা ঠিক গান করছে না। প্রদীপকে লক্ষ্য কিংবা উপলক্ষ্য করে এলোমেলো বাক্য বনে যাচ্ছে। তোর বাবাই তগ বয়সে কি খাইতে পারত? 3 সের দুধ না জাল দিয়ে মাইরা 1 সের বানাইয়া রামপাল থেকে কলা আসত, এই বড় বড় সাগর কলা। বৌদি আম সত্য রাখছে সর্বদা, বুঝলি?
বৌদিরা ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই আমসত্ব দিয়া দুধে কলার মাইক্ষা এই এত্তরি ভাত খাইছে। পিসিমার ঘরে চন্দনের গন্ধে পাকা কলা ও শশার গন্ধ লুকোচুরি খেলে। এই একবার পাওয়া গেল তো ফের অনেকক্ষণ কোনো পাত্তা নেই। আবার কোত্থেকে এসে নাকের সামনে খেল দেখিয়ে উধাও হয়ে গেল কিছুক্ষণের জন্য। প্রদীপ, মুড়ি খাইবি? প্রদীপ জবাব দেওয়ার আগেই পিসিমা বলে, দাদাই খাইতো, খাটতেও পারত খুব। বাবাই দেহ রাখছে, আমার বয়স তখন 7-8 বছর। দাদাই তো আমাকে বাপ হইছে। কত খাইটা খাইটা ব্যবসা করছে, বাবার ঋণ শোধ করছে, কমলাঘাটে আড়ত দিল, রামপালের জমি ছাড়াইয়া লইল। দিদিরে আমারে বিয়া দিছে। দিদি মরলে জামাইবাবু বিয়া করছে, পরে সবিতারে নিজে গিয়া লইয়া আইছে। কেন না, সৎমায় যাতনা করব। ম্যাট্রিক পাস করে আর সবিতারে বিয়া দিছে। আমার কপাল পুড়ছে, পরে নিজে গিয়া আমারে হাদলো, সাবিত্রী ল দিদি, তোর পোলারে মায়ারে লইয়া তোর নিজের বাড়ির চল। ঘরে তোর রাধাকৃষ্ণ তরে ডাকছে, ল বাড়ি চল। কিন্তু বাক্য সম্পূর্ণ করবার আগেই পিসিমা কেঁদে ফেলে। কয়েক ঢোক কেঁদে মুখ চোখে একটু গুছিয়ে নিয়ে বলে, দাদাই যে আমার কি আসিল কেমনে কই। আমারে দেখতো, ভাগ্না ভাগ্নিরে দেখতো, আর চোখে জল ফালাইতো। দাদার কাছে রইছি, মনে লইছে কি মায়ের কোলে রইছি। আমার কপাল পুড়ছে, পরে দাদাই মাছ ছাড়লো। কত কইছি, শুনছে না। একটানা গদ্যের গুঞ্জরণে প্রদীপ নিজেই একবার তার বাবার কোলে, কখনো বা পিসিমার কোলে দোল খায়। এরকম একটানা দুলুনির ফলে চারদিকের রাত্রিকাল লুপ্ত হয়ে যায়। সিংহাসনে অধিষ্ঠিত শালগ্রাম শিলা পাহাড়ের স্মৃতিতে কাঁপে। ছোট মঞ্চে অষ্টধাতুর রাধাশ্যাম নিজেদের অস্তিত্বে মুগ্ধ হয়ে পরস্পরকে দেখে। কৃষ্ণের দুষ্টু ঠোঁট ফেটে বেরিয়ে আসে লুকোনো হাসি। চল, ওই ঘরে গিয়া মুড়ি লই আহি। পিসিমার এই আহ্বান বা দরজা খুলে পিসিমার বারান্দায় চলে যাওয়া প্রদীপ এসব কিচ্ছু লক্ষ্য করেনি। রাধাকৃষ্ণের নিস্তারঙ্গ ও বিলাসী নয়নের মুগ্ধ তৎপরতায় সে তার মাথার উপরের ছাদ, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের দেয়াল এবং নিচের মেঝেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবল দাঁড়িয়েই থাকে। তার টাটকা সদ্যজাতক চোখে কাজলের মতো জমেছে পাতলা এক পরত স্বপ্ন। প্রদীপ এমনকি তাও টের পায়নি। প্রদীপ চমকে উঠে চারদিকের দেয়াল, ছাদ, মেঝে যেখানকার যা ঠিকঠাক সাজিয়ে দিয়ে সমস্ত ঘরময় রাত্রিকাল টাঙিয়ে প্রদীপ বাইরে তাকালো। বারান্দায় পিসিমা। কি পিসিমা? পিসিমা পাশের ঘরের তালা খুলবার জন্য চাবি ঘোরাচ্ছে। ঘরের মধ্যে একলা খাড়ায় কি করস? ঘি দিয়া মুড়ি ভাইজা দিই, বইয়া খাইবি আয়। আমার তো খিদে পায়নি পিসিমা। আচ্ছা ভাজো, না হয় একটু খাবো। তুমি খাবে না? খামু না। পিসিমা ফের চাবি ঘোরায়, তালা খুলছে না। প্রদীপ এগিয়ে এসে বলে, পিসিমা চাবিটা দাও, আমি দেখছি। তুই? পিসিমার চোখে অবিশ্বাস। ঠিক অবিশ্বাস নয়, অনাস্থা। বাবারও তাই ছিল। বাবা সকলের জন্য খুব করত, কিন্তু ভরসা ছিল না কারোর উপর। তুই পারবি কেন? দেখি না। দেখ। অনিচ্ছুক হাতে পিসিমা চাবি তুলে দিল প্রদীপের হাতে। বাবা হলে কিছুতেই দিত না। প্রদীপ পিসিমার গা ঘেঁষে দাঁড়িয়ে ভাড়ারের তালা খোলে। ঘোলাটে আলোতে পিসিমার সাদা ধুতি তন্দ্রাচ্ছন্ন ঘিয়ে রঙের মনে হয়। পিসিমার শরীরে ধূপ ও শশার মিলিত গন্ধ, মাথায় চন্দনের ড্যাম্প হয়ে যাওয়া লুকোনো সুবাস। অল্প চেষ্টাতেই তালা খুলে ফেললে পিসিমা বলে, পারলি? বলতে বলতে একটু হেসে ফেলে পিসিমা। পারবি না? সত্য রায় পোলায় পারবো না? ভাড়ার ঘরে ঢুকতে ঢুকতে পিসিমা বলে, কথা যখন উঠাইলি তো কই। কথা যে কে উঠায়? দাদায় কোনো কাম ধরছে তো না সাইরা থামে নাই। আলো জ্বলে উঠতেই 3-4টে ইঁদুর এদিক ওদিক ছিটকে গেল। কয়েকটা আরশোলা নিজেদের অবস্থান পরিবর্তন করল। ঘরে পুরনো ভ্যাপসা গন্ধ, সমস্ত ঘরে ছাই রঙের দাপট। মুড়ির টিন আবার কই রাখছে? একটা জিনিস লইব তো রাখনের সময় উল্টাপাল্টা করে রাখবো। কি স্বভাব! পুত্রবধূর উদ্দেশ্যে গজগজ করতে করতে পিসিমা মুড়ির টিন উদ্ধার করে। ঘিয়ের শিশি হাতে নিয়ে বলে, ল তুই চুলাটা ল তো, আমার ঘরে গিয়া মুড়ি ভাজু, চল। প্রদীপের হাতে কেরোসিন স্টোভ, পিসিমার হাতে মুড়ির টিন ও ঘি। দুজনেই ঘরের বারান্দা এলে পিসিমা বলে, তালাটা লাগায় দে। অ্যালুমিনিয়ামের কড়াই ছিল পিসিমার ঘরেই। কড়াই গরম হলে ঘিয়ের আবদের কান্না আস্তে আস্তে ফোঁত ফোঁত করে উঠে। বুঝলি,
দাদার কোনো কাম ধরছে তো না সাইরা সারে নাই। পিসিমা এখনো তার গল্প ভোলেনি। বুঝলি, দেয়ালের নিচু তাক থেকে চিনির কৌটা পেড়ে পিসিমা পিড়িতে বসল। একবার একবার ওই ওই হানে একটা কুয়া ছিল না, কি শীতল জল, জল বড় মিষ্টি আসিল রে। নতুন দালানটা বানাইতে গিয়া ননি কুয়াটা নষ্ট করছে। সাপ কলের জল খালি কষ্টা লাগে। ছেলেকে একচোট বকে নিয়ে পিসিমা ফের বলে, আমার হাতে এক জোড়া মকর মুখা বালা আসিল, এক একটার মধ্যে 2 ভরি করে সোনা। এই জিনিস অহন তোরা কই দেখবি? তয় একখান বালা তেঁতুল দিয়ে মাইজা আমি হাতে লইয়া জল তুলতে গেছি, ও মা, বালা পইরা গেল কুয়ার মধ্যে। আমি তখন ছুড়ো মাইয়া কাইন্দা মরি। আমাগো সৎমা আসিল তো, হে মা আবার বাবারে কইব, বাবাই যদি মারে। দাদাই তখন স্কুল থন আইসে, কানটা দড়ি লইয়া সুইটা নাইসা ফাল দিয়ে নামছে কুয়ার জলে। আমারে খালি ধামকি দিয়া কইল, কান্দিস না, চুপ থাক। বালা তুইলা উইঠা স্নান কইরা খাইতে খাইতে একেবারে বেলা পইরা গেছে। মুড়ির রং আস্তে আস্তে লালচে হয়। পিসিমা খুন্তি দিয়ে মুড়ি নাড়াচাড়া করে। প্রদীপ চুপচাপ, সিংহাসনের শালগ্রাম শিলা চুপচাপ, নিজেরা নিজেরাই মুগ্ধ রাধাকৃষ্ণ চুপচাপ। দেয়ালের উঁচু তাকে ফ্রেমের কাচের সঙ্গে সেটে থাকা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসন পেতে বসে মৌন হয়ে পিসিমার মুড়ি ভাজা দেখছে। পরমহংসদেবের গা ঘেঁষে নিজের ছাই রঙের ছোট ছোট রোমে নিজেই অভিভূত নেংটি ইঁদুর তার পুতির মতো চোখ দুটো দিয়ে চারদিকের জগৎ দেখে। ওই ছোট্ট চোখের রেঞ্জে দেয়াল আসে না, মেঝেও বোধহয় আসে না। নেংটি ইঁদুর পরম তৃপ্তিতে ধান কাটা হয়ে যাওয়া মাঠ থেকে কুয়াশার সঙ্গে উড়ে আসা মুড়ি ভাজার সৌরভে ছটফট করে। এদিকে পিসিমা গুনগুন করে, যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো সখী গো। পরমহংসদেবের পোষা নেংটু ইঁদুরের পেছনে পেছনে প্রদীপও মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে। মুড়ি ভাজলে রং হইব এইরকম, তাইলে সেন মুড়ি ভাজা ঠিক হইল? মাঠের ওপার থেকে পিসিমা যেন কথা বলল। বৌমায় দিন রাত কাম করে, ঝিল লগে চিল্লাইব, ঠাকুরের বকা দিব। বৌমার কামের ঢক দিল নাই, তখন তখন মুড়ি ভাইজা দিছে, পুরায় ফেলাইছে। তাক থেকে রূপোর একটা রেকাবি বের করে মুড়ি ঢেলে পিসিমা প্রদীপের দিকে এগিয়ে দিল। ল খা। তুমি খাবে না? তুই খা না। প্রদীপ জেদ করে, তুমি খাও। পাগলা, আমি কেমনে খাই? আমার কি দাঁত আসেনি? মারির দাঁত পড়ে গেছে কোন দিন? পিসিমা বসে বসে প্রদীপের মুড়ি খাওয়া দেখে। প্রদীপ, শরীরের কি হাল করছস কদেহি? প্রদীপ কোনো জবাব না দিলে পিসিমা বলে, তুই এমন সাধুর মতো থাকস কেমনে প্রদীপ? নাক মুখ চোখ এলোমেলো করে প্রদীপ পিসিমার দিকে তাকালো। পিসিমা আপন মনে ফের গুনগুন করে। মুড়ি খাওয়া বন্ধ করে প্রদীপ স্তব্ধ চোখে পিসিমাকে দেখতে থাকে। গুনগুন করতে করতে উঠে দাঁড়িয়ে পিসিমা রাধাকৃষ্ণের যুগল মূর্তির সামনে ঘুরে ঘুরে হাঁটছে। আবার দেখো, রাধাকৃষ্ণের মূর্তি পেছনে রেখে পিসিমা এখন রামকৃষ্ণদেবের ছবি দেখছে। দেখতে দেখতে পিসিমার মুখ গলে গিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। মাংস কি জলে পরিণত হলো? জল থেকে কি ধোয়া বেরোবে? রাধাকৃষ্ণের যুগল মূর্তি এদিক ওদিক তাকিয়ে ফাজিল যুবক যুবতীর মতো দরজা দিয়ে কোথায় পালাচ্ছে? শালগ্রাম শিলা উড়ে গেল সিংহাসনে চড়ে। না, কোথাও কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি। সুন্দর ফ্লাইট। তাকের উপর পরমহংস বেরিয়ে গেছে তার পোষা নেংটি ইঁদুরটি নিয়ে। মস্ত বড় অপরিচিত একটি শূন্যতায় শরীর মুক্ত তরল পিসিমা তার ধোয়াচ্ছন্ন কেশরাশি এলিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রদীপ একটার পর একটা ঢোক গেলে। মুড়ি খেয়ে জিভ তার শুকনো, গলায় এক ফোঁটা জল নেই। সেই সব শুকনো ঢোক কণ্ঠ বেয়ে শূন্য বুকে কাটার মতো বেঁধে। প্রদীপ চিৎকার করে ডাকে, মা। পিসিমা চমকে উঠে বলে, কি হইল প্রদীপ? কি ডরাইলি? কি হয়েছে? ইটের ভিত্তিতে ফের ফিরে আসে দেয়াল। দেয়ালের উপর চেপে বসে ছাদ। না পিসিমা। মঞ্চে আসেন রাধাকৃষ্ণ, মুগ্ধ দৃষ্টি প্র্যাকটিস করে। রামকৃষ্ণদেব আসন পেতে বসে খোঁজ করে পোষা ইঁদুরটা কোথায় গেল। পিসিমা ঠিক পিসিমা হয়েছে। ঘরের ভেতর ফিরে এসেছে ঘর, মেঝের জায়গায় মেঝে। পিসিমা আস্তে আস্তে প্রদীপের মুখে ঘাড়ে হাত বুলিয়ে দেয়। প্রদীপ কেবল পিসিমার ফর্সাকালের কোচকানো আঁকিবুকিতে নোনা জলের জোয়ার দেখে। তোর ভঙ্গি আছে প্রদীপ, তোর ভঙ্গি আছে। আমার ঠাকুরদায় সাধু গলাকে বাড়াইয়া গেছিল, মৃদঙ্গ বাজায় খালি হরিনাম করত। হরির নাম করতে করতেই পুরীতে গিয়া দেহ রাখছে। পিসিমার গলা থেকে গেরুয়া রঙের নোনতা শব্দ বেরিয়ে আসে। তোর ভক্তি আছে,
তর ভক্তি আছে, তরে লইয়া আমি কি করি? না পিসিমা, আমার কিছুই হয়নি, যাই শুয়ে পড়ি। চল তরে ঘুম পাড়ায় দিই। না পিসিমা, হঠাৎ খুব ঘুম পাচ্ছে তো, ঘুমের ঝোঁকে বোধহয় ভয় পেয়ে গেছিলাম। ঘুম পাইছিল? কি দেখলি প্রদীপ, কি দেখলি কইবি? পিসিমার আগ্রহ বড় তীব্র। প্রদীপ কি দেখলো তাই জানার জন্য পিসিমার এত লোভ কেন? কিন্তু প্রদীপ তো কিছুই দেখেনি, পিসিমাকে সে কি বলবে? অমিতের ঘরের দরজায় এসে প্রদীপ বলে, পিসিমা তুমি যাও, আমি শুয়ে পড়ি, ভোর বোধহয় হয়ে গেল, তুমি যাও। ঘরের দরজা থেকে পিসিমা চলে যাওয়ার সময় চন্দনের, শশার, কলার এবং কর্পূরের ঝাপসা গন্ধ প্রদীপের নাকের সামনে একবার তুড়ি বাজিয়ে পিসিমার চুলের মধ্যে ডাইভ দিয়ে পিসিমার সঙ্গে ফিরে গেল। অমিতের ঘরে খাট, খাটে টাঙানো নতুন কাঁচা মশারি, মশারির ভেতর ঢুকলে কেবল চারদিকে মশারির দেয়াল, বালিশের পাশে রাখা সেই জল ভরা তালশ্বাস বা নাজমা ভাবির প্রেমের শ্বাস কাঁধে থেকে গেলে প্রদীপ একটু সরে যায়। হাব্বে শালা, তুই আছিস এখনো? বইটা ফের খেচাং করল। তার চেয়ে অমিতের টেবিল থেকে পুরনো কাগজ টাগজ এনে তার উপর মাস্টারবেশন করে দিলেই বইটাকে একেবারে ঝেড়ে ফেলা যায়। কিন্তু এখন বিছানা থেকে নামা অসম্ভব। লেপটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে রয়েছে পায়ের কাছে। শালা শীতও গায়ে ঠিক মতো লাগছে না। পাজামার দড়ি খুলে ভেতরে নাড়াচাড়া করতে গেলে কুকড়ে থাকা ঠান্ডা শিষ্ণ হাতে ঠেকে মরা বিছের মতো সমস্ত গা ঘিন ঘিন ছিনছিন করে ওঠে। তখন ডান হাতটা এনে মাথার কাছে রেখে দেওয়া ছাড়া সে আর কি করতে পারে? বাম হাতটা কোথায় রাখলে ভালো হয় কিছুতেই বোঝা যায় না। এই সময় পিসিমার গুঞ্জন বারান্দা থেকে গুটি গুটি পায়ে এসে এ ঘরে উকি দিয়ে যায়। এখন বোধহয় ভোর হচ্ছে। এই গান যদি ঘরে ভালো করে একবার ঢুকে পড়তে পারে তো তোলপাড় শুরু হবে। এই ভাবনায় কাতর হয়ে নেববার আগে প্রদীপের মতো এই প্রদীপও লাফ দিয়ে উঠে বসল। খাটে বসে জানলা বন্ধ করা যায়, এই নিয়মটা ভালো। আবার নামতে হলো না বলে খুশি হয়ে জানলাগুলো শটাশট বন্ধ করে দিল। জানলার কপাটের সঙ্গে ধাক্কা খেয়ে পিসিমার গান ল্যাজ গুটিয়ে বাইরে চলে যায়। মধ্যরাত্রির এইসব ঝামেলা থেকে মুক্ত হয়ে প্রদীপ বিছানার উপর একেবারে টান টান শুয়ে পড়ল। জানলা বন্ধ করে দেয় ঘরে এখন নিভৃত বর্গক্ষেত্র। ঘরের চার দেয়ালের মধ্যে মশারি, মশারির মধ্যে চতুষ্কোণ অন্ধকার। তার 5 ফিট 4 ইঞ্চি শরীরের ভেতর থেকে নিজের শ্বাস প্রশ্বাসের পরিচিত ধ্বনি এসে অন্ধকারে দানা বাঁধতে শুরু করলে প্রদীপ আস্তে আস্তে থিতিয়ে পড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অন্য ঘরে অন্য স্বর। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিংকে গিয়ে সাপোর্ট করতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন।